শ্রী অরবিন্দ এবং নিবেদিতা দুই নিবেদিত প্রাণ। প্রথম ভাগ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শান্তি এসেছিল কিনা মহাভারতে লেখা নাই। তাই অনেকে বলেন যুদ্ধ কখনো শান্তি এনে দেয় না, যুদ্ধ আর একটা নতুন যুদ্ধের পটভূমি গড়ে মাত্র। যুদ্ধ চাই বা না চাই, যুদ্ধ কিন্তু চলেই। কেউ যুদ্ধের মধ্যেই শান্তি খোঁজে, কেউ যুদ্ধ থামানোর মধ্যে শান্তি খোঁজে। যুদ্ধ না হলে যুদ্ধাস্ত্র বিক্রি হবে না, যুদ্ধাস্ত্র বিক্রি না হলে অনেক বিজ্ঞানী ও দক্ষ কর্মীর চাকরি চলে যাবে। যুদ্ধের কারণ না থাকলেও রাজনৈতিকভাবে কারণটা তৈরি করতে হবে। তাই আজকের দিনের যুদ্ধ অনেকটা পেট চালাবার উপায়, অর্থাৎ যুদ্ধ তাদের দেয় শান্তি। তাই শান্তির সংজ্ঞাটাই বদলে গেছে। সে যাই হোক, পুরনো মতে শান্তি মানে যুদ্ধ নয়, বা যুদ্ধ করে তারপর শান্তির খোঁজ করা। ধার্মিক দর্শন আর নাস্তিক দর্শন আশ্রিতদের মধ্যে একটা মিল, তারা সকলে একটা কমন জিনিস চায়, সেটা হলো শান্তি। কিন্তু শান্তি তারা চায় তাদের মতো শান্তি, আর ওই শান্তির খোঁজে আর একটা যুদ্ধের পটভূমি তৈরি হয়। যথাযথ শান্তির উদাহরণ যদি চান, তো একটা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের আবহে চোখ বুজে সেই চিত্রটা দেখতে চেষ্টা করুন। সেই তরুণ কবিকে, যিনি গোলাগুলি চলার ফাঁকে ট্রেঞ্চের মধ্যে গীতাঞ্জলি পড়ছেন, যতক্ষণ না একটা গোলা এসে তার দেহটা ছিন্ন ভিন্ন করে দেয়। হ্যাঁ, জীবন আর মৃত্যুর মাঝখানে সেই তরুণ কবি ওইটুকু শান্তি পেয়েছিলেন। এই শান্তিটুকুকে আমি বিশুদ্ধ শান্তির উদাহরণ হিসাবে তুলে ধরতে চাই। এবার আসি আধ্যাত্মিক জগতের শান্তির কথায়। এই আধ্যাত্মিক জগতের বোধিলব্ধ শান্তি আর বাস্তব জগতের শান্তি এক জিনিস নয়। জাগতিক জগতের শান্তি মানবিক ক্ষমতা, মানবিক প্রেম আর নিজের মতো করে শান্তির খোঁজ অথবা যুদ্ধের মধ্যেই নিহিত। আধ্যাত্মিক জগতের মানুষ শান্তি খোঁজে অন্তরের গোপন কেন্দ্রে, যে কেন্দ্রটির অভিব্যক্তি আর বায়োলজিক্যাল অভিব্যক্তি হাত ধরাধরি করে চলে। ব্যাপারটা কঠিন লাগতে পারে, কিন্তু এটাই ঘটনা। আমরা লেখাপড়া করে এতদিনে বুঝেছি একটা বিবর্তনের মধ্যে দিয়ে নিচু স্তরের প্রাণী থেকে আমরা মানুষেরা এসেছি। বিজ্ঞান এটা প্রমাণ করতে পেরেছে, তাই মন না মানলেও মানতে বাধ্য হয়েছি। কিন্তু আধ্যাত্ম জগৎ এখানে ব্যক্তির বা সাধকের ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার। তাই এখানে উপলব্ধির জগতেও কোনো রূপান্তর বা অভিব্যক্তি হচ্ছে কি না, তা বিজ্ঞানের পক্ষে মাপা সম্ভব নয়। কিন্তু যাদের আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে, তাদের অনুভূতি সংকলন করলে এই ধরনের অভিব্যক্তি যে হয়ে চলেছে তা পরিষ্কার হয়ে যায়। তাহলে এই যুদ্ধ আর আধ্যাত্মিক সাধনা কতক্ষণ হাত ধরাধরি করে চলবে? এই প্রশ্নের উত্তর শ্রী অরবিন্দ দিয়ে গেছেন। তার সাধনায় এটা ধরা পড়েছে যে এই অভিব্যক্তি আসলে চূড়ান্ত ও স্থায়ী রূপ পাবে অতিমানব শক্তির আলোতে, যখন অতিমানব শক্তি এই জড়জগতের উপর কাজ করতে পারবে। অর্থাৎ আপাতত যুদ্ধ অপরিহার্য, এবং যুদ্ধ ও আধ্যাত্মিক সাধনা একসাথেই চলবে এবং একে অপরের দ্বারা প্রভাবিত হবে। যুদ্ধ ও আধ্যাত্মিকতা কোথাও যেন ভারতীয় দর্শনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গীতায় স্বয়ং ভগবান অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করছেন। কৃষ্ণ নিজে কংসের সঙ্গে যুদ্ধ করছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন। এগুলি কিন্তু বাস্তবে না হলেও ভয়ঙ্কর রকমের সিম্বলিক, অর্থাৎ আমাদের কাছে কিছু বার্তা নিয়ে আসে যে বাস্তবটা হলো এই যে যুদ্ধ একটা সত্য, এর থেকে পালিয়ে বাঁচা যাবে না। আবার যুদ্ধের ফল দেখুন, শ্রী অরবিন্দের মতে মহাভারতের একটা যুদ্ধ ভারতকে অনেকগুলো যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে। এটা শ্রী অরবিন্দ মনে করতেন। মনে হয় শ্রী অরবিন্দ ইঙ্গিত করেছেন যুদ্ধনিষ্ঠ ক্ষত্রিয়দের সংখ্যা যুদ্ধে কমে যাওয়ার কারণেই বেশ কিছুদিন যুদ্ধ বন্ধ হবে।
কারাগার তো অত্যাচারের হাতে কণ্ঠরোধের প্রতীক। দেখুন, ওই কারাগারেই শ্রীকৃষ্ণ জন্ম নিলেন অত্যাচারের কণ্ঠরোধ করতে। কারাগারেই শ্রী অরবিন্দকে বাসুদেব দর্শন দিয়েছিলেন। আর অর্জুনের বিশ্বরূপ দর্শন তো হয়েছিল যুদ্ধক্ষেত্রে, ধ্যানে বসে নয়। কিন্তু 1,00,000 বার যিনি গীতা পড়েছেন তাকেও এটা বোঝানো যাবে না যে যুদ্ধও একটা সাধনা হতে পারে। গীতায় ভগবান কিন্তু তাই বলছেন। এরপরে অনেক যুদ্ধ গেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আবার যুদ্ধের দামামা বেজেছে। স্বাধীনতার জন্যে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়ছি, পরপর 2টো বিশ্বযুদ্ধ চলেছে। শান্তি বোধ হয় কোনোদিনই থিত হয় না। যুদ্ধ যেমন রক্ত ঝরিয়েছে, আবার প্রতিটি যুদ্ধের বাঁকে বাঁকে আমরা দেখেছি এমন কিছু মানুষ আসেন যারা সভ্যতাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেন। আবার এটাও দেখেছি ওই ধাক্কায় বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদি জাগতিক জ্ঞানের ক্ষেত্রে নতুন যুগের প্রয়োজন মতো অভিব্যক্ত হচ্ছে। আবার এটাও দেখছি ওই ধাক্কায় বিজ্ঞান, দর্শন, সাহিত্য ইত্যাদি জাগতিক জ্ঞানের ক্ষেত্রগুলি নতুন যুগের প্রয়োজন মতো অভিব্যক্ত হচ্ছে। ওই যুদ্ধের আবহে দেখছি মানুষের আধ্যাত্ম জগতেও অভিব্যক্তির রং লাগে। কিন্তু যুদ্ধ শেষ হলেই সেই সব অতি মানুষের দলের স্রোত বন্ধ হয়ে যায়। সভ্যতা তখন খুঁড়িয়ে চলে। যে কোনো রকম অভিব্যক্তির পূর্ব শর্ত হল ভ্যারিয়েশন বা বৈচিত্র্য। মানুষের মধ্যে কত রকম রক্তের গ্রুপ, তার দেহে কত বৈচিত্র্য। তেমনি সনাতন হিন্দু ধর্মে বৈচিত্র্যের ছড়াছড়ি। এই ধরনের বৈচিত্র্য শুধু এই ধর্মাশ্রিত দর্শনগুলোতেই নয়, এর বৈচিত্র্য আচারগত প্রক্রিয়াতেও দেখা যায়। এত ভ্যারিয়েশন বা বৈচিত্র্যই বলে দিচ্ছে এই ধর্মে দর্শনগুলির পিছনের চিন্তা জগতের কাঠামোটা অভিব্যক্তির ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ ভারতীয় দর্শনের চিন্তা জগতে এক বিপুল তরঙ্গ এর মূল কাঠামোটাকেই পুনর্মূল্যায়ন করতে চাইবে অতি মানুষ চিন্তার আলোতে। দার্শনিক চিন্তাভাবনার যে সূত্রটি বেদ, তা অনেক নাম না জানা দার্শনিকদের চিন্তারসে জারিত হয়ে শঙ্করাচার্য, রামানুজ ইত্যাদির মনীষায় পুষ্টি লাভ করেছিল। মধ্যযুগে বাংলায় শ্রী চৈতন্যদেব এবং তারপরে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের ভাবধারায় সমৃদ্ধ হয়েছিল। তারপরে দেখছি শ্রী অরবিন্দে এসে সনাতন দর্শন চিন্তা পূর্ণ অভিব্যক্ত হয়ে মানুষের জীবন সমস্যার একটা সমাধান সূত্র আবিষ্কার করতে পেরেছে। শুধু তাই নয়, ভারতীয় দর্শনগুলো একটা সিনথেসিসের দোরগোড়ায় এসে হাজির হয়েছে। আর চিন্তা জগতে সেই সিনথেসিস শ্রী অরবিন্দের সিনথেসিস অব যোগ আর বেদের রহস্যে রূপ নিয়েছে। আর তার ব্যাখ্যা লাইফ ডিভাইন আর লেটার্স অন যোগাতে দেখতে পাই। মুশকিল হলো চিন্তা জগতের এই বিবর্তন সাধারণের অধিগত নয়। ব্যাপারটা এমন যে বাঁদর থেকে মানুষ এলো, এটা বিবর্তনের গতি। কিন্তু কোনো বাঁদর স্বীকার করবে না যে এমন একটা কিছু ঘটনা ঘটেছে। বিবর্তনের শর্তটাই এটা, যে বা যারা আসবে তারা এই পথে একক যাত্রী। আবার চিন্তা জগতে বিবর্তনটা আরও জটিল, কেননা এই বিবর্তনের ধারায় চিন্তার উন্নতির অনেকগুলো স্তর তৈরি হয় এবং মানুষ তাদের নিজেদের চিন্তা শক্তির ক্ষমতা স্তরে নিজেরাই বন্দী হয়ে পড়ে। কিন্তু বিশেষ মনীষা সম্পন্ন মানুষই পারেন বিবর্তিত চিন্তা স্তরগুলির প্রতিটি স্তরে নিজের অনুভূতির অবাধ গতি বজায় রাখতে, এবং এরাই চিন্তা জগতের বিবর্তিত স্তরগুলিতে থাকা ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে প্রতিটি মানুষকেই চিন্তার উচ্চভূমি সম্পর্কে সচেতন করেন ও সাধনালব্ধ আনন্দ তরঙ্গ সবাইকে বিতরণ করেন। এইভাবে চিন্তা জগতের বিবর্তনের জ্ঞানামৃতের অধিকারী হন প্রতিটি মানুষ। আধুনিক কালে চিন্তা জগতের স্তরে স্তরে
যোগ সমন্বয়কারী নারদ হলেন রবীন্দ্রনাথ নিজে। অতীত ভারতের আধ্যাত্ম চিন্তা থেকে শুরু করে বর্তমান যত মত তত পথের দর্শনের সিনথেসিস তার কলমে বাণীমূর্তি পেয়েছে। শুধু এখানেই নয়, তার মনীষা পৌঁছে গেছে শ্রী অরবিন্দের সাধনলব্ধ অতিমানস মণিকণায়, আর সে ধন অধিগত করে তা নামিয়ে এনেছেন সাধারণের বোধ সামর্থ্যের স্তরে, দিয়েছেন সেই চিন্তামণিগুলির ছান্দিক বাণীমূর্তি। আমি যতবার শ্রী অরবিন্দের দর্শনের কোনো একটা ভূমিতে নিজেকে থিতু করতে চেয়েছি, আমাকে ততবার রবীন্দ্রনাথে আসতে হয়েছে ওই উচ্চভূমির বাণীমূর্তির খোঁজে। আমি সাবিত্রীর বুক অব ডেথের পূর্ণ আবেদনটা বোঝার জন্যে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তার স্তরগুলিতে অবাধ ঘোরাফেরা করতে হয়েছে। এইভাবে বোঝা যায় রবীন্দ্রনাথ হলেন সেই নারদীয় চরিত্র যিনি চিন্তা জগতের সাধারণীকরণের দায়িত্বটা বহন করেছেন। শ্রী অরবিন্দের সাধনায় এই অভিব্যক্তি অতিমানস শক্তির আলোয় সম্পন্ন হবে, এই কথাই শ্রী অরবিন্দ তার ইন্ট্রিগাল যোগের মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু যতক্ষণ ওই অতিমানস শক্তি পুরোপুরি ক্রিয়াশীল হচ্ছে, ততদিন যুদ্ধ ও আধ্যাত্মিকতা কোথায় যেন হাত ধরাধরি করে চলবে। মানতে ইচ্ছে করে না, কিন্তু বাস্তব তো এটাই। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কত প্রাণ হলো বলিদান, কিন্তু এই যুদ্ধের আবহেই দেখলাম কিছু মানুষ জন্ম নিলেন যারা আমাদের চিন্তার জগতে নতুন বিপ্লব এনে দিলেন। যুদ্ধ ছাড়া এদের যেন আলাদা করে চেনা যায় না। এমনই এক মনীষা শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব, যদিও জানি শ্রী অরবিন্দকে জানা খুব সহজ নয়। তিনি নিজেই বলছেন, "Neither you nor anyone else knows anything at all of my life. Neither you nor anyone else knows anything at all of my life. It hasn't been on the surface for men to see." তাহলে শ্রী অরবিন্দকে জানব কী করে? অমরনাথে যাত্রাপথে যেমন পিশুটপ, শেষনাগ, মহাগুনাশ এবং পঞ্চতরণী পেরিয়ে তবেই অমরনাথের গুহায় প্রবেশের অধিকার মেলে, তেমনি শ্রী অরবিন্দকে জানতে গেলে আমাদের নিবেদিতা, বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং অবশ্যই রবীন্দ্রনাথের মনীষার সাথে পরিচিতি লাভ করতে হবে। তবেই শ্রী অরবিন্দের প্রতিভার আলো আমাদের চোখে ধরা পড়বে। প্রথমে লোকমাতা নিবেদিতার কর্মশৈলীর আলোয় শ্রী অরবিন্দকে চিনতে চেষ্টা করব, কারণ নিবেদিতাকে না জানলে অরবিন্দ আমাদের কাছে দূরের মানুষ হয়ে থাকবেন। একটা ঐতিহাসিক ঘটনার কল্পদৃশ্য চোখ বুজে দেখা যাক। গুজরাটের বরোদার ঘটনা। তারিখটা হলো 20শে অক্টোবর 1902 সাল। এই 20শে অক্টোবর নিবেদিতা বরোদা স্টেশনে এসেছেন। বরোদার রাজার কাছ থেকে আগেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 21 তারিখে রাজার সঙ্গে নিবেদিতার বৈঠক হবে। রাজাকে সাহায্য করতে তার সেক্রেটারি মিস্টার অরবিন্দ ঘোষও থাকবেন। তার মানে মিস্টার অরবিন্দ ঘোষ এই বরোদার রাজার সেক্রেটারি ছিলেন সেই সময়। আমাদের গল্পটা 20শে অক্টোবরকে ঘিরেই আবর্তিত হবে। মিস্টার ঘোষ যাবেন স্টেশনে নিবেদিতাকে আনতে। তারপর ওই দিন রাত্রে অরবিন্দ ঘোষ ও নিবেদিতার মধ্যে আলোচনা, এবং তারপর গভীর রাত্রে নিবেদিতা বাংলোর ছাদে একাকী হাঁটতে হাঁটতে কিছু ভাবনা চিন্তা করছেন। এর মধ্যেই আমাদের গল্পটা ঘুরপাক খেতে খেতে অরবিন্দ এবং নিবেদিতার পারস্পরিক ব্যক্তি সম্পর্ক ও তাদের সাধনার ক্ষেত্রগুলি আমরা ছুঁয়ে যেতে চেষ্টা করব। 4 মাস 16 দিন আগে স্বামী বিবেকানন্দ দেহত্যাগ করেছেন। গুরুর এই দেহত্যাগ নিবেদিতাকে নিঃস্ব করে দিয়েছে। কিন্তু গুরু যে দেশে জন্মেছেন সে দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার আগে তার মুক্তি নেই। ছুটে বেড়াচ্ছেন সারা বাংলায় তথা সারা ভারতে। কোথায় মানুষ প্লেগে আক্রান্ত, সবাই পালাচ্ছে, সেখানে মৃত্যুহীন নিবেদিতা। অজন্তা গুহাচিত্র নষ্ট হয়ে যাচ্ছে, নন্দলাল বসুকে নিয়ে ছুটলেন। ধরে রাখতে হবে মূল্যবান গুহাচিত্রগুলো একেবারে নষ্ট হয়ে যাবার আগেই।
যেগুলি আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। মেয়েদের শিক্ষা দিতে হবে, তাই বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে মেয়েদের তার স্কুলে আনা এবং পড়ানো। ভারতকে জানার জন্যে গভীর পড়াশোনা। রামকৃষ্ণের সাধন সাথী মাতৃসমা শিষ্যদের অসুস্থতায় সেবা করা, যেমন গোপাল মা। ব্রিটিশের বিরুদ্ধে বিপ্লবীদের একত্র করা এবং বিপ্লবী কাজে তাদের উদ্বুদ্ধ করা, জগদীশচন্দ্র বোসের কঠিন গবেষণায় সাহায্য করা, এইরকম আরও কত কি। কি বিপুল ট্যালেন্ট, কি আত্মত্যাগ! বিবেকানন্দ তাকে নিবেদিতা আখ্যা দিয়েছেন। রবীন্দ্রনাথ তাকে দিয়েছেন লোকমাতার সম্মান, এই 30-এর কোটার মহীয়সী নারীকে। এবার দেখছি নিবেদিতা চলেছেন গোপনে ট্রেনে করে কোথায়? তিনি বারিনের কাছ থেকে খবর পেয়েছেন তার দাদা মিস্টার ঘোষ, মানে অরবিন্দ ঘোষ, ICS পাস করেছেন এবং কেমব্রিজ থেকে ট্রাইপসও করেছেন, এখন বরোদার রাজা সেক্রেটারি হয়েছেন। মহাপণ্ডিত এই মানুষটি বরোদা কলেজে ফ্রেঞ্চ ইংরেজি পড়ান, ভাইস প্রিন্সিপালও হয়েছেন। নিবেদিতা এটাও জানেন, যেটা ব্রিটিশও এখনও খবর পেয়ে যায়নি, যে অরবিন্দ ভারতের নানা প্রদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কেউ জানে না নিবেদিতা কখন কলকাতা ছেড়ে ট্রেন ধরে বরোদাতে হাজির হয়েছেন। কিছু লোক জানে তিনি এসেছেন বক্তৃতা দিতে। উদ্দেশ্য কিন্তু একটাই, মিস্টার অরবিন্দকে কলকাতায় আনা এবং তাকে তার যোগ্য কাজে নিযুক্ত করা। মহারাজ গায়কোয়াড়কে দেশের কাজে দাগ দেওয়ার জন্যে তিনি তার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট করে টাইমও নিয়েছিলেন। কিন্তু এই ঘটনাটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়, কেননা নিবেদিতা বিলক্ষণ জানেন বংশ পরস্পর ধরে যে রাজারা ব্রিটিশের গোলামি করে সুখে আছে, তারা কখনোই দেশের বিপ্লবের সাহায্যে হাত বাড়াবে না। এই পুরো কাজে একটা মানুষ যোগাযোগ চালিয়ে গেছেন, আর তিনি হলেন বারিন ঘোষ, শ্রী অরবিন্দের ভাই। নিবেদিতা তখন সবার কাছে অতি পরিচিত নাম, কেননা তিনজন বিশাল আন্তর্জাতিক ব্যক্তিত্বের আশীর্বাদ ধন্যা। একজন স্বামীজি নিজে, দ্বিতীয়জন হলেন স্বয়ং কবিগুরু, আর একজন হলেন জগদীশচন্দ্র বোস। ব্রিটিশ জানত যে নিবেদিতা বিপ্লবী দলের কোঅর্ডিনেটর, কিন্তু তাকে ঘাটাতো না। তার কারণ নিবেদিতার সাদা চামড়া, আয়ারল্যান্ডের বিপ্লবী ঘরের কন্যা, আর বিপুল আন্তর্জাতিক পরিচিতি, আর বিদেশিনী হয়েও বাংলার তথা ভারতের মাটির সঙ্গে তার আত্মিক যোগাযোগ, যা ভারতীয় নেতারাও করে উঠতে পারেননি। নিবেদিতা বরোদা এসেছেন বক্তৃতা দেওয়ার ছলে। দাবার চালটি তিনি চেলেছেন অসাধারণ। তিনি মহারাজ গায়কোয়াড়ের সঙ্গে ইন্টারভিউ চেয়ে রেখেছিলেন বরোদায় আসার আগে থেকে, যাতে ডিপ্লোমেসি বজায় রাখতে তার সেক্রেটারি মিস্টার ঘোষ তাকে রিসিভ করতে স্টেশনে যেতে বাধ্য হন এবং মিস্টার ঘোষকে তিনি আগেই বাগে পেয়ে যেতে পারেন। অর্থাৎ নিবেদিতা ছিলেন সেদিন মহারাজের রাজকীয় অতিথি। শ্রী অরবিন্দ নিজেই বলছেন, I went to receive her at Baroda station and take her to the house assigned to her. I also accompanied her to an interview she had sought with Maharaja of Baroda. অর্থাৎ শ্রী অরবিন্দ বলছেন, ওই রাজকীয় মিটিংয়ে তিনি নিবেদিতাকে অ্যাকম্প্যানি করেছিলেন। শ্রী অরবিন্দ কি ডিপ্লোম্যাসিতে ভুল করলেন? তিনি রাজার সেক্রেটারি, তার তো বলা উচিত ছিল যে আই অ্যাকম্প্যানিড মহারাজা। ডিপ্লোম্যাসির নিয়ম অনুযায়ী তিনি তো রাজার দূত। এখানেই নিবেদিতার ডিপ্লোমেসির জয়, কেননা তিনি স্টেশনেই মিস্টার ঘোষকে পেয়ে প্রথমেই তাকে জয় করে নিয়েছেন তার নিজের পক্ষে। এখন মিস্টার ঘোষ আর রাজার দূত নন, বরং এখন তিনি নিবেদিতার সঙ্গী এবং তার পক্ষের লোক। মহারাজার নির্দেশ মতো একটি রেসিডেন্সে নিবেদিতার থাকার ব্যবস্থা হয়েছিল এবং সেদিন সন্ধ্যায় অরবিন্দ ও নিবেদিতার বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই নিবেদিতা ওই কোড এর ব্যাখ্যা শ্রী অরবিন্দকে দিয়েছিলেন এবং শ্রী অরবিন্দ পরে তা স্বীকারও করেছেন। শ্রী অরবিন্দ কি লিখে রেখেছেন দেখুন তার ডায়েরিতে। She said that I was a worshipper of force, by which she meant that
I belong to secret revolutionary party like herself. অর্থাৎ নিবেদিতা শ্রী অরবিন্দকে বুঝিয়ে দিলেন যে অরবিন্দ যে ইতিমধ্যে ইংরেজদের দৃষ্টি এড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যের বিপ্লবীদের সংগঠিত করে চলেছেন তা নিবেদিতা ভালো করে জানেন। নিবেদিতা অরবিন্দকে স্টেশনে দেখে তার মনে অরবিন্দ সম্বন্ধে কী ভাব জেগেছিল তা তিনি তার ডায়েরিতে লিখে রেখেছেন। আমরা ডায়েরি থেকে পড়ছি, I at once discovered a great spiritual personality. Here is a dominant volcano in the sultry desert of Gujarat, which is destined to erupt soon. স্টেশনে একবার দেখেই অরবিন্দের আধ্যাত্মিক সত্তাকে চিনে ফেলেছিলেন নিবেদিতা, কিন্তু গভীরভাবে শ্রী অরবিন্দের ওই সময়কার জীবন বিশ্লেষণ যদি করি তাহলে দেখতে পাব ইতিমধ্যে 3 বার তার গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়ে গেছে এবং তা বিনা চেষ্টায়। কিন্তু বাইরে লেখায় এবং তার বাহ্যিক ব্যবহারে তার কিন্তু কোনো প্রকাশই ছিল না। তাহলে নিবেদিতা এই আধ্যাত্মিক আগ্নেয়গিরিকে চিনলেন কিভাবে? এই আধ্যাত্মিক আগ্নেয়গিরি এই শব্দটা নিবেদিতা নিজেই ব্যবহার করেছেন। তিনি তাকে দেখেই চিনতে পারলেন কী করে যে একটা ভলক্যানো, স্পিরিচুয়াল ভলক্যানো। এটা বিস্ময়, এটা একটা মিসিং লিঙ্ক। কেউ কেউ বলতেন নিবেদিতা ছিলেন সাম সর্ট অফ রেভলিউশনারি, অর্থাৎ সাধারণ একটা বিপ্লবীর মতো। ইংরেজিটা খেয়াল করুন, যেন বলতে চাইছে সাধারণ একজন শখের বিপ্লবী, সাম সর্ট অফ রেভলিউশনারি। এই কথার তীব্র বিরোধিতা করেছেন শ্রী অরবিন্দ। অরবিন্দ বলছেন, হোয়াট ডু ইউ মিন বাই সাম সর্ট? শি ওয়াজ ওয়ান অফ আওয়ার রেভলিউশনারি লিডার্স। শ্রী অরবিন্দ তাকে বলছেন যে তিনি নিবেদিতা একজন বিদ্রোহী নেতা। নিবেদিতা ছিলেন আমাদের মতো একজন বিপ্লবী নেত্রী, শ্রী অরবিন্দ বলছেন। লক্ষ্য করুন, অরবিন্দের বিপ্লবী কাজকর্ম তখন কেবল শুরু বলা যায়, ঠিক তখন নিবেদিতা একজন বিপ্লবী লিডার। অরবিন্দই নিবেদিতাকে নেত্রী বলে আমাদের চিনিয়ে দিচ্ছেন। শ্রী অরবিন্দ নিবেদিতার সম্বন্ধে বলছেন, তার বিপ্লবী সত্তা সম্বন্ধে বলছেন, she went about visiting various places to come into contact with the people. নিবেদিতা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ জনগণের সঙ্গে যুক্ত হচ্ছেন। She was open, frank and talked freely of her revolutionary plans to everybody. তার বিপ্লবী চিন্তাধারা কি তা সবাইকে বলে দিচ্ছেন, কোনো গোপনতা নেই। There was no concealment about her. কোনো গোপনীয়তা বলে কিছু ছিল না তার জীবনে, নিবেদিতার জীবনে। Whenever she used to speak on revolution, it was her very soul that spoke, her true personality that came out. তিনি যখন কথা বলতেন, নিবেদিতা যখন কথা বলতেন, মনে হতো যেন তার আত্মা কথা বলে উঠছে। Her whole mind and life expressed itself thus. তার সমস্ত মন এবং জীবন যেন এই বিপ্লবী সত্তাকেই প্রকাশ করত। অর্থাৎ শ্রী অরবিন্দ বলছেন, নিবেদিতার বিপ্লবী কাজের প্রথম ধাপ জনসংযোগ। গোপন না করে খোলাখুলি বিপ্লবের কথা বলতেন। বিপ্লবের কথা তিনি যখন বলতেন তখন তার আত্মা যেন কথা বলে উঠত। অরবিন্দ আরও কি বলছেন দেখুন, যোগা ওয়াজ যোগা, বাট রেভলিউশনারি ওয়ার্ক ইট ওয়াজ দ্যাট সিমড ইন্টেন্ডেড ফর হার। যোগের ব্যাপারটা যাই হোক না কেন, নিবেদিতার মধ্যে যেটা দেখা যেত সেটা হচ্ছে তার বিদ্রোহী সত্তা, দ্যাট ইজ ফায়ার। তার মধ্যে যেন আগুন ছিল। হার বুক কালী দ্য মাদার ইজ ভেরি ইন্সপায়ারিং বাট রেভলিউশনারি অ্যান্ড নট অ্যাট অল নন ভায়োলেন্ট। এই কালী দ্য মাদার তিনি লিখেছিলেন নিবেদিতা, অসাধারণ কবিতা। শ্রী অরবিন্দ বলছেন যে তার এই কবিতাটা পড়লে বোঝা যাচ্ছে যে এটা আর যাই হোক অন্তত নন ভায়োলেন্ট নয়। দেয়ার ওয়াজ নো নন ভায়োলেন্স অ্যাবাউট হার। অসাধারণ কথা বলছেন শ্রী অরবিন্দ নিবেদিতা সম্বন্ধে। দেয়ার ওয়াজ নন ভায়োলেন্স অ্যাবাউট হার। তার মধ্যে কোনো নন ভায়োলেন্স বলে কিছু ছিল না। অর্থাৎ যোগের ব্যাপারে যেখানে
সেখানে যোগ সাধনা, কিন্তু বিপ্লবী কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতেন না নিবেদিতা। তার কালিদা মাদার কবিতায় বিপ্লবী অনুপ্রেরণাটাই প্রকট, এবং ওই কবিতাটা কোনো মতেই নন ভায়োলেন্স সাপোর্ট করছে না। দয়া করে ভাবুন, আমরা মা কালীকে কী চোখে দেখি, আর নিবেদিতার চোখে মা হচ্ছেন বিপ্লবের কল্পমূর্তি। এমনকি স্বামীজি নিবেদিতাকে তার যজ্ঞে সামিল করেছেন। নিবেদিতার স্মৃতিতে স্বামীজির একটা কথা জল করত। স্বামীজি বলতেন, পরাধীন জাতির কোনো ধর্ম নেই, তার একমাত্র ধর্ম হলো পরাশ্বাপহরণকারীকে তাড়িয়ে দেওয়া। এই নিবেদিতা এতটাই সক্রিয় হয়ে উঠেছিলেন স্বামীজির লক্ষ্যে পৌঁছবার জন্যে যে গুরুর দেওয়া লক্ষণ রেখা তিনি বারবার অতিক্রম করেছেন। স্বামীজি বেঁচে থাকতে নিবেদিতাকে তবু বেঁধে রেখেছিলেন রবীন্দ্রনাথের প্রেমের গান আর ওকাকুরা দুই ব্রহ্মচারিণীর পক্ষে হানিকর হতে পারে, এটা স্বামীজি ভাবতেন। কিন্তু স্বামীজি চলে যাওয়ার পরে নিবেদিতা ছন্ন ছাড়া হয়ে সারা ভারত পরিক্রমা করে বিপ্লবের আগুন ছড়াতে লাগলেন। বাঙালি তথা সমগ্র ভারতবাসী এই ছন্ন ছাড়া ঘরের মেয়েটাকে বরণ করে নিল। অরবিন্দ হলেন একমাত্র ব্যক্তি যিনি নিবেদিতাকে 100% বুঝতে পেরেছিলেন এবং তার পথের সঙ্গী হয়েছিলেন। গান্ধীজি নিবেদিতার সমালোচনা করে বলেছিলেন, ভোলাটাইল অ্যান্ড মার্কিউরিয়াল। আমি এখানে বসেই বুঝতে পারছি আপনারা গান্ধীজির এই উক্তির উত্তরে মনে মনে কি বলছেন। হ্যাঁ, শ্রী অরবিন্দের রিয়াকশনটা ঠিক আপনাদের মনের মতনই হয়েছিল। অরবিন্দ প্রতিবাদ করে বলেছিলেন, নিবেদিতা ভোলাটাইল? হোয়াট ননসেন্স, শি ওয়াজ এ সলিড ওয়ার্কার। আমি শ্রী অরবিন্দের প্রতিটি বক্তব্য ও দার্শনিক প্রবন্ধ গত 30 বছর ধরে পড়ছি। আমি কোথাও কখনো শ্রী অরবিন্দকে উত্তেজিত হয়ে ননসেন্স বা এই রকম প্রতিক্রিয়ামূলক বাক্য ব্যবহার করতে আমি দেখিনি। নিবেদিতার বিন্দুমাত্র অসম্মান তিনি সহ্য করতে পারতেন না, তাই জন্যই তিনি এই কঠিন শব্দটা ব্যবহার করেছেন। আর একবার তিনি একটু উত্তেজিত হয়েছিলেন শ্রী অরবিন্দ, যখন এক শিষ্য এসে তাকে প্রশ্ন করেছিলেন, হাউ মাচ ইজ ইন্ডিয়া ইজ ইনডেটেড টু সিস্টার নিবেদিতা। অরবিন্দের কঠিন প্রতিক্রিয়া ছিল, ইনডেটেড? দেয়ার ক্যান বি নো মেজার অফ আওয়ার ইনডেটেডনেস টু নিবেদিতা। শিষ্য জানতে চেয়েছিলেন, আমরা নিবেদিতার কাছে কতটা ঋণী। অরবিন্দের প্রতিক্রিয়া ছিল, ঋণী তো বটেই, কিন্তু কত ঋণী তার কোনো হিসেব নেই। একটু আগেই দেখিয়েছি শ্রী অরবিন্দ নিবেদিতার সম্বন্ধে বলছেন, শি ওয়াজ ওয়ান অফ আওয়ার রেভলিউশনারি লিডার্স। She was open, frank and talked freely about her revolutionary plans to everybody. শ্রী অরবিন্দের এই কথা থেকে এটা পরিষ্কার, নিবেদিতা ভয়ঙ্কর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছেন খোলাখুলি, এবং বিপ্লবী কাজের সঙ্গে তার যোগাযোগ ব্রিটিশের অজানা ছিল না। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাকে কখনো চটাতে সাহস পায়নি। তার কাজের সঙ্গে তুলনা করলে লোকমান্য তিলককে এক পংক্তিতে ফেলা যেতে পারে, মানে নিবেদিতার সঙ্গে। কিন্তু তার বহুমুখী প্রতিভার কথা ভাবলে এটা সহজেই বোঝা যায় নিবেদিতাই ছিলেন তখন বিপ্লবী রাজনীতিতে শ্রেষ্ঠ নেত্রী। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বন্দী না করে অরবিন্দকে বন্দী করেছিলেন 2 বার। 1 বছর ধরে চলা ঐতিহাসিক আলিপুর বোমার মামলা আর অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাসের ঐতিহাসিক উক্তি শ্রী অরবিন্দকে জনমনে শ্রেষ্ঠ নেতার আসন এনে দেয়। শ্রী অরবিন্দ নিজেই বলেছেন, ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে জেলে পুরে নেতার তকমা এনে দেয়। আর একটা তথ্য মাথায় রাখতে হবে, মহারাজ গায়কোয়াড়ের সঙ্গে মিটিংয়ের আগের দিন, মানে 20 অক্টোবর 1902 সন্ধ্যায় 2 মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব কিছুক্ষণ আলোচনা করেছিলেন। এর আগেও বলেছি এই কথা, কিন্তু অতি বিস্ময়ের ব্যাপার, এরা কেউই আধ্যাত্মিক আলোচনা করেননি। তাহলে তাদের আলোচনার বিষয়টি কী ছিল? প্রায় 42 বছর বাদে 5ই ডিসেম্বর 1944 শ্রী অরবিন্দ অকপটে স্বীকার করলেন, আই ডু নট রিমেম্বার নিবেদিতা স্পিকিং টু মি অন স্পিরিচুয়াল সাবজেক্ট or about Ramakrishna and Vivekananda. We spoke of politics and other subjects. দেখুন গুরুভক্তি কাকে বলে। গুরু বলে গিয়েছেন পরাধীন জাতির কোনো ধর্ম নেই,
তার একমাত্র ধর্ম হলো পরস্যপহরণকারীকে তাড়িয়ে দেওয়া। নিবেদিতার কাছে ধর্মের চেয়ে অনেক বড় হচ্ছে তার গুরুর কথা। এই গুরুর দেশ মতো তিনি চাইছেন বিদেশিদের ভারতবর্ষ থেকে আগে তাড়ানো, তারপরে ধর্ম হবে। আবার ফিরে আসি 20 অক্টোবর 1902, ওই গভীর রাতে বাংলোর ছাদে হাঁটছিলেন নিবেদিতা একাকী সন্ধ্যাবেলায়। মনে মনে ভাবলেন যে আমার কাজ শেষ, আমি মিস্টার ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, এবার তাকে বাংলায় নিয়ে যেতে হবে, কেননা বাংলায় জাতীয় কলেজ স্থাপন হবে এবং সেখানে শ্রী অরবিন্দ ঘোষকেই অধ্যক্ষ করতে হবে, কেননা তার পাণ্ডিত্যের তুলনা তিনি নিজেই। তারপরে তার দেশাত্মবোধ। কাল মহারাজের সঙ্গে দেখা হবে বটে, কিন্তু ওটা তো লোক দেখানো। বারিন যেমন বলেছিল, অরবিন্দের ফেলে আসা জীবনটা এবার নিবেদিতা যেমন চোখের সামনে দেখতে পেলেন। বাংলোর ওই ছাদে হাঁটতে হাঁটতে নিবেদিতা ডুবে গেলেন শ্রী অরবিন্দের জীবনের অতীতে। নিবেদিতা অরবিন্দের ভাইয়ের কাছ থেকে তার বাবা সিভিল সার্জন কৃষ্ণধন ঘোষের কথা শুনেছিলেন। কৃষ্ণধন ঘোষ রংপুরের নাম করা সার্জন ছিলেন আর দান ধ্যানের জন্য বিখ্যাত ছিলেন। থিয়েটার রোডে, 4 নম্বর থিয়েটার রোড, সেখানে 15ই আগস্টে শ্রী অরবিন্দ জন্ম নেন। এই বাড়িটা শ্রী অরবিন্দের বাবার বন্ধুর বাড়ি ছিল। কৃষ্ণধন ঘোষ সাংঘাতিক ব্রিটিশ ভক্ত ছিলেন। তিনি ছেলেদের লরেটো হাউস বোর্ডিং স্কুলে ভর্তি করেন, যাতে ছেলেরা ভারতীয় সংস্কৃতির কোনো ছোঁয়া না পায়। ব্রিটিশ কালচারে ছেলেরা বড় হবে, এটাই তার ইচ্ছা। ইংল্যান্ডে শ্রী অরবিন্দ 14 বছর ছিলেন, 1879 থেকে 1893। তার 7 বছর বয়সে 1879 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয় ড্রিভেট পরিবারের থেকে সেখানে পড়াশুনো করবার জন্য। এই ড্রিভেট ফ্যামিলির সঙ্গে ওই কৃষ্ণধন ঘোষের একটু বন্ধুত্ব ছিল, আর সেই জন্য ড্রিভেট ফ্যামিলিকে বলেছিল যে আমি আমার 3টে ছেলেকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি এদের পড়াবে। 1879 থেকে 1884 এই 5 বছর তারা 3 ভাই, শ্রী অরবিন্দরা 3 ভাই ওই ম্যানচেস্টারে ছিলেন এবং ওই ড্রিভেট দম্পতি তাদের হিস্ট্রি, ফ্রেঞ্চ, জিওগ্রাফি, অ্যারিথমেটিক এইগুলো পড়াতেন বাড়িতে বসিয়ে। 1884 সালে শ্রী অরবিন্দকে সেন্ট পল স্কুলে ভর্তি করানো হলো। 1898 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। ওই সেন্ট পল স্কুল থেকেই স্কলারশিপ নিয়ে পাশ করেছিলেন। ওই স্কলারশিপটা পেয়ে সুবিধা হয়েছিল কেমব্রিজ কিংস কলেজে তিনি যখন ভর্তি হন 1890 সালে। 1890 থেকে 92 ওই কেমব্রিজের কিংস কলেজে পড়েছেন। 92 মেতে তিনি ক্লাসিক্যাল ট্রাইপসের প্রথম ভাগ ফার্স্ট ক্লাসে পাশ করেন। তারপর ওই 92 আগস্টেই ICS ফাইনাল এক্সাম দিয়েছিলেন এবং 1993 মানে পরের বছর 12 জানুয়ারি তিনি ইংল্যান্ড ত্যাগ করলেন জাহাজে এবং 6 ফেব্রুয়ারি বম্বের অ্যাপোলো বন্দরে এসে পৌঁছালেন ভারতবর্ষে। এই যে আমরা যে চিত্রটা দেখলাম তার জীবনের আউটলাইন, এটা নিবেদিতা কিন্তু ওই ছাদে হাঁটতে হাঁটতে সেই রাত্রিবেলা তিনি ভাবছেন তার অতীত জীবন, শ্রী অরবিন্দের অতীত জীবন তার সামনে ফুটে উঠেছিল। তার হঠাৎ করে একটা সম্বিত ফিরে এলো। হঠাৎ নিবেদিতার চোখ পড়ল দিগন্তের একদিকে। ওই তো আকাশে সপ্তর্ষি মণ্ডল জ্বলজ্বল করছে। ওই মণ্ডল থেকেই তার গুরু স্বামীজিকে নামিয়ে এনেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। কাজ শেষ করে 4 মাস 16 দিন আগে তিনি ফিরে গেছেন তার নক্ষত্রলোকে। নিবেদিতা খেয়াল করেননি কখন চোখের জলে তার পোশাক ভিজে গেছে। না, এ চোখের জলে তো শুধু গুরুকে হারাবার বেদনা নেই, সঙ্গে আছে অরবিন্দ ঘোষের মতো মহান ব্যক্তিত্বকে বন্ধু করে করে পাওয়ার আনন্দ। নিবেদিতার মন বলছে স্বামীজি নিশ্চয়ই এবার নেমে আসবেন, অরবিন্দের মধ্যে দিয়েই তিনি বিকশিত হবেন। অরবিন্দ এমন উচ্চ চেতনার অধিকারী হয়েছেন, তাতে বোঝা যায় তিনিও স্বামীজির মতো কোনো নক্ষত্রমণ্ডল থেকে নেমে এসেছেন। নিবেদিতার আনন্দ বেদনার এই মহাভাবটিকে সম্মান জানিয়ে আমার বিনম্র ছান্দিক নিবেদন। গুরুর গমন
অরবিন্দে শরণ। সপ্তর্ষির ঋষি গিয়েছেন চলি, কর্ম অন্তে সবে প্রেম ঢালি। প্রভাতে ফুটেছে কমলের কলি, আশার আলোকে প্রাণের কাকলি। প্রভুর প্রয়াণে ভেঙেছে হৃদয়, তবু শুকতারা এক হয়েছে উদয়। নিরাশ ও আধারে প্রভা চমকে বারে বারে, আশার ছটায় জড়ায় ধরি তারে। এক চক্ষে বেদনাশ্রু, অন্য চক্ষে আনন্দধারা। এক দিগন্তে সূর্যাস্ত, বিপরীতে উদিত শুকতারা। মন মাঝে বাজে বিদায় রাগিনী, হৃদয়ে ধ্বনিত তার জাগরণী। মন্ত্রমথিত হৃদয়ে ধ্বনিত, আত্মায় দেখি সদা প্রতিফলিত। মানস কন্যা তার নিবেদিতা, কবিগুরু মানসে তিনি লোকমাতা। পথে পথে যিনি সেবা মূর্তি, কর্মের পথে নীরব যাত্রী। প্রণতি তোমায় হে মহীয়সী, গরীয়সী পরমা অতি মানসী। বাজালে শঙ্খে কি জাগরণী, মাতিল বঙ্গ ঘুচিল যামিনী। নবপ্রভাতে মুক্তি কামনা, মূর্ত হয়ে তুমি মনোরমা। শৃঙ্খল প্রেমী জাগিল প্রভাতে, রক্ত স্নান জাতির মাতাতে। হারিতে হারাতে বিদেশি জাতিরে, মারিতে মরিতে মসীয়সী ধারে। জিতে নিতে হবে অধিকার, শোধ করে দিয়ে ঋণভার। প্রণমি তোমায় হে মহীয়সী, জাগালে ভারতে তুমি গরীয়সী। মুক্ত চিন্তা মুক্ত ভাবনা, জাগালে চিত্তে কি এক শোনা। সৃষ্টির ভারে উদিত যাতনা, ফুটালে কমলে তুমি অনুপমা। ফুটালে কমলে তুমি অনুপমা, ফুটালে কমলে তুমি অনুপমা। অরবিন্দ অর্থ কমল বা পদ্ম। নিবেদিতা বরোদা থেকে কমল তুলে নিয়ে যাবেন বাংলায়। সেখানে শুরু হবে মহাবিপ্লব, হবে রক্ত স্নান। এই যজ্ঞের পৌরোহিত্য করবেন শ্রী অরবিন্দ, আর পাশে থেকে অনুপ্রেরণা দেবেন তিনি নিজে, যিনি সকলের লোকমাতা নিবেদিতা। এই মহাত্মাকে বুক দিয়ে আঁকলে রাখার শপথ নিলেন নিবেদিতা। সাক্ষী রইল সুদূর আকাশের সপ্তর্ষিমণ্ডল, যেখানে বসে স্বামীজি সবই দেখতে পাচ্ছেন।